আসসালামু আলাইকুম। আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। যে যেখান থেকে আজকে আমার এই ক্লাস দেখতেছেন, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও আমার সহকর্মীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আজকে নবম শ্রেণীর ভোকেশনাল শাখার কম্পিউটার বিষয়ের তৃতীয় অধ্যায় অপারেটিং সিস্টেম পরিচিতি ও ব্যবহার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। প্রথমে আমরা জানব অপারেটিং সিস্টেম। তো বন্ধুরা, অপারেটিং সিস্টেম কি? তোমরা চিন্তা করো, একজন মানুষের দেহে যদি প্রাণ না থাকে তাহলে তাকে আমরা কি বলি? মৃত। একটা গাড়িতে যদি ফুয়েল না থাকে সেই গাড়িটা কি চলতে পারবে? তো এইরকমই অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের প্রাণ। অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের প্রাণস্বরূপ। প্রাণ ছাড়া যেমন প্রাণী হয় না, তেমনি অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার শুধুমাত্র হার্ডওয়্যার ছাড়া আর কিছুই নয়। তো বন্ধুরা, মূলত অপারেট শব্দ থেকে অপারেটিং শব্দটি এসেছে। অপারেট শব্দ থেকে অপারেটিং শব্দটি এসেছে। অপারেটিং শব্দ এসেছে যার অর্থ পরিচালনা করা। যার অর্থ কি? পরিচালনা করা। অর্থাৎ যে প্রোগ্রাম বা সফটওয়্যার কম্পিউটারকে পরিচালনা করে তাকে আমরা বলি অপারেটিং সিস্টেম। আমি আবার বলতেছি, যে সফটওয়্যার বা প্রোগ্রাম কম্পিউটারকে সচল করে পরিচালনা করে তাকে বলা হয় অপারেটিং সিস্টেম। 1951 সালে 1951 সালে মেইন ফ্রেম কম্পিউটারের জন্য প্রথম অপারেটিং সিস্টেম চালু হয়। 1951 সালে মেইন ফ্রেম কম্পিউটার প্রথম অপারেটিং সিস্টেম ব্যবহার করে। আর 1971 সালে পার্সোনাল বা মিনি কম্পিউটার যেগুলো আছে সেগুলোর জন্য অপারেটিং সিস্টেম চালু হয়। তো তাহলে আমরা প্রথম থেকে একবার দেখি অপারেটিং সিস্টেম কি। যে সফটওয়্যার বা প্রোগ্রাম কম্পিউটারকে পরিচালনা করে সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে কম্পিউটারের প্রাণ বলা হয়। অপারেট শব্দ থেকে অপারেটিং সিস্টেমটি এসেছে যার অর্থ পরিচালনা করা। অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার সমূহকে যে সফটওয়্যার বা প্রোগ্রাম পরিচালনা করে তাকে বলা হয় অপারেটিং সিস্টেম। মেইন ফ্রেম কম্পিউটারে 1951 সালে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এবং পার্সোনাল পিসি ও মিনি কম্পিউটারে 1971 সালে অপারেটিং সিস্টেম প্রবর্তিত হয়, যার নাম দেওয়া হয় CP/M অর্থাৎ সিপিএম, যার নামকরণ করা হয় সিপিএম। তো এখন জানবো আমরা অপারেটিং সিস্টেমের সংজ্ঞা। তো অপারেটিং সিস্টেম আমরা জানলাম, অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেমের সংজ্ঞা জানবো এখন আমরা জানবো অপারেটিং সিস্টেমের সংজ্ঞা। অপারেটিং সিস্টেম হচ্ছে কতকগুলো সফটওয়্যার বা প্রোগ্রামের সমাহার। শুধু একটা মাত্র সফটওয়্যার নয়, কতকগুলো সফটওয়্যার বা প্রোগ্রামের
সমাহার, যা কোনো কম্পিউটার সিস্টেমকে বা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ করে, পর্যবেক্ষণ করে ও তত্ত্বাবধান করে। আমি আবারও বলছি, অপারেটিং সিস্টেম হলো কতকগুলো সফটওয়্যার বা প্রোগ্রামের সমাহার, যা কম্পিউটারের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ করে, পর্যবেক্ষণ করে এবং তত্ত্বাবধান করে। অন্যভাবে আমরা বলতে পারি, অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কম্পিউটারকে সচল করে। আবার বলছি, আমরা অন্যভাবে বলতে পারি, কম্পিউটারের সফটওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে অপারেটিং সিস্টেমকে বা কম্পিউটারকে সচল করে। তো এখন আমরা জানব অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য। তো অপারেটিং সিস্টেম কি আমরা জানলাম, এখন আমরা জানব অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য। কেন অপারেটিং সিস্টেম আমাদের প্রয়োজন বা কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়। অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য, কেন আমরা অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। সমন্বয়কারী, প্রথমে আমরা যদি বলি, তাহলে অপারেটিং সিস্টেমকে আমরা বলতে পারি সমন্বয়কারী। এক নম্বরে আমরা বলতে পারি সমন্বয়কারী। দেখো, কম্পিউটার যখন রান করে চালু অবস্থায় আমরা একাধিক প্রোগ্রাম একসঙ্গে কাজ করতে পারি, অথবা একটা কম্পিউটারে 2-3জন ব্যবহারকারী একটা কম্পিউটার পরিচালনা করতে পারে। তো সেক্ষেত্রে সমন্বয় করতে হয়। একটা প্রোগ্রামের সঙ্গে অন্য একটা প্রোগ্রাম বা একটা ব্যবহারের সঙ্গে আরেকটা ব্যবহারে কতখানি ব্যবহার করবে, এই যে ভাগটা করে দেয়, দুইটার মধ্যে যে সামঞ্জস্য রাখে, এইটা করে থাকে মূলত অপারেটিং সিস্টেম। এই উদ্দেশ্যটা অপারেটিং সিস্টেমের প্রধান উদ্দেশ্য। কি করবে? সমন্বয় করবে। আমাদের 2-3টা ফাইল খোলা আছে, কোন ফাইলটাতে আমাদের দরকারি হবে এবং কোন ফাইলটা আমাদের মিনিমাইজে থাকবে, বা 2টা ফাইল একসঙ্গে যখন কাজ করে, এই যে তাদের মধ্যে সমন্বয় করে, যোগাযোগ রক্ষা করে। এভাবে কম্পিউটার সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপারেটিং সিস্টেম। 2 নম্বরে আছে, আমরা যদি বলি তাহলে বলতে পারি সমস্যা মোকাবেলা। সমস্যা মোকাবিলা, তো কম্পিউটার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় এবং এই অপারেটিং সিস্টেম কি করে, সেই সমস্ত সমস্যাগুলোকে দ্রুত সমাধান করার চেষ্টা করে। যদি না পারে তাহলে কি করে, কম্পিউটারটা অটোমেটিক আপনা আপনি বন্ধ হয়ে যায়। যেমন ধরো, কোনো যদি প্রিন্টারের যদি পেজ যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদেরকে কি করবে, সঙ্গে সঙ্গে আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে প্রিন্টারের পেজ নাই। এই যে একটা সমস্যা। বা অন্য র্যামের যদি সমস্যা থাকে, বা বিদ্যুতের যদি ভোল্টেজের উঠানামার যদি সমস্যা থাকে, এইরকম সমস্যাগুলো কম্পিউটার এই অপারেটিং সিস্টেমটা অটোমেটিক কি করে সমাধান করে আমাদের কাজগুলিকে সহজ করে দেয়। তারপরে যদি আমরা বলি পরিবেশ তৈরি, দেখো, আগেকার যুগে যখন আমরা উইন্ডোজ 98, 95 ব্যবহার করতাম, তো সেখানে দেখো অনেক কিন্তু তথ্যগুলো সংকীর্ণ ছিল। আবার এক্সপিতে এসে দেখবে যে তোমরা আরও উন্নত পরিবেশ আছে ওখানে।
এক্সপি ভিস্তা এবং উইন্ডোজ 7 আসার আগ পর্যন্ত এক্সপি বহুল প্রচলিত এবং জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এখানে দেখো 95 বা 98-এর থেকে এর পরিবেশ অনেক উন্নত, এ কারণে এক্সপি বাজারে অনেক দিন টিকে ছিল। অপারেটিং সিস্টেমের কাজের যে পরিবেশটা, এই পরিবেশটা তৈরি করে দেয়। তারপরে আমরা বলতে পারি অপারেটরের হস্তক্ষেপ কমানো। অপারেটরের হস্তক্ষেপ কমানো। দেখো, যখন একটি কম্পিউটার যখন চালু থাকে বা কাজ করে, তখন বিভিন্ন রকম কাজের মধ্যে যেমন সমন্বয় সাধন করে, সমস্যা মোকাবিলা করে, পরিবেশ তৈরি করে এবং নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজও কম্পিউটারকে করতে হয়। এক্ষেত্রে অপারেটর কম্পিউটারে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে কি করবে? আপনি সেটাকে সমাধান করে দেবে। এক্ষেত্রে যদি অপারেটরকে জানানোর যদি প্রয়োজন যদি না হয়, তাহলে দেখবে যে আপনি কম্পিউটার সেই সমস্যাগুলো দূর করে দিচ্ছে। এতে কি হচ্ছে? অপারেটরের কাজ কম হয়ে যাচ্ছে। কিন্তু যখন দেখবে যে তখন যে বললাম যে প্রিন্টারের পেজ শেষ হয়ে গেলে নোটিফিকেশন দিচ্ছে, সেক্ষেত্রে অপারেটরকে সে আগাম জানা দিচ্ছে যে প্রিন্টারের পেজ শেষ হয়ে গেছে। এরকম অনেক নোটিফিকেশন তোমরা যখন ব্যবহার করবে তখন দেখতে পাবে, অনেক নোটিফিকেশন তোমাদের চলে আসবে। স্পিকারে সাউন্ড হচ্ছে না, বা খুলে যখন স্পিকারে আমরা যখন পুরো লাগাই দিই, তখন দেখবা যে ডায়লগ বক্স আসবে। সেখানে কোনটাতে দিলে আমাদের স্পিকার হবে, কোনটাতে আমাদের মাইক্রোফোন হবে, ঠিক আছে, এই বিষয়গুলো ওখানে দেখায় দেবে। এক্ষেত্রে অপারেটর কি করবে? তার সুযোগ সুবিধা মতো তার যে হস্তক্ষেপ থাকবে সেটা কমে যাবে, সে নিজেই সব কাজগুলো গোছায় নিয়ে করতে পারবে। তো এই ছিল অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য। এই সমস্ত উদ্দেশ্যগুলো অপারেটিং সিস্টেম সাধন করে থাকে। এই উদ্দেশ্যগুলোর জন্যই অপারেটিং সিস্টেমকে মূলত আমাদের প্রয়োজন। তো অপারেটিং সিস্টেম, এরপরে আমরা জানবো অপারেটিং সিস্টেমের কার্যাবলী। কার্যাবলী, একটি অপারেটিং সিস্টেম একটা নয়, অনেকগুলো কাজ করে দেয় আমাদের জন্য। তো আমরা ধীরে ধীরে দেখব। তো প্রথমেই আমরা যদি দেখি, তাহলে কি করবে? কম্পিউটার চালু এবং বন্ধ করা। এক নম্বরে যদি আমরা দেখি কি করবে কম্পিউটার, কম্পিউটার চালু এবং পরিচালনা করবে। তোমরা যখন বৈদ্যুতিক সংযোগগুলো ঠিকঠাক রেখে কম্পিউটারের সিপিইউ এর পাওয়ার বাটনে যখন চাপ দিবে, তখন তোমরা দেখবে অপারেটরকে কোনো রকম কাজ করতে হবে না, অটোমেটিক অপারেটিং সিস্টেম কম্পিউটারকে চালু করতেছে। এবং যখন চালু করা শেষ হবে, ডেস্কটপের পর্দায় আসে কম্পিউটারটা পরিচালনার জন্য রেডি হয়ে প্রস্তুত থাকবে, অর্থাৎ এখন আমরা পরিচালনা করতে পারবো। ঠিক আছে, এই কাজটা মূলত অপারেটিং সিস্টেম করে থাকে। আবার বলি, কম্পিউটার চালু, যখন আমরা কম্পিউটারকে রান করি তখন আমাদের কিন্তু কোনো কাজ করতে হয় না, জাস্ট আমরা কি করি? পাওয়ার সুইচে চাপ দিয়ে অপেক্ষা করতে থাকি। আর কম্পিউটার অপারেটিং সিস্টেম কি করে? সেই কম্পিউটারকে আমাদের পরিচালনার জন্য রান করে ডেস্কটপে এসে স্থির হয়ে যায়। এভাবে কম্পিউটার আমাদেরকে গুরুত্বপূর্ণ কাজটি যে চালু করার যে কাজটি সেটা করে থাকে। তারপরে যদি আমরা দেখি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনা। তারপরে দেখো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অপারেটিং সিস্টেম কম্পিউটারে যে সমস্ত অন্যান্য প্রোগ্রাম দেওয়া থাকে, যেমন অফিস
বা ফটোশপ, ইলাস্ট্রেটর, ব্রাউজার, বিভিন্ন রকম ইন্টারনেট ব্রাউজার, এই সমস্ত অ্যাপ্লিকেশন যে প্রোগ্রামগুলো আছে এগুলো কি করে পরিচালনা করে। কিভাবে? আমরা যদি কোনো প্রোগ্রাম যদি ইনস্টল করতে চাই কম্পিউটারে, তাহলে আমাদের এই অপারেটিং সিস্টেমে এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো কী হবে, ইনস্টল হবে। এবং এই ইনস্টল হওয়ার পরে যখন আমরা একটা প্রোগ্রাম যখন রান করবো, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তখন অপারেটিং সিস্টেম আমাদের এই প্রোগ্রামগুলো রান করতে সাহায্য করবে। তারপরে যদি আমরা দেখি ইনপুট ও আউটপুট, ইনপুট ও আউটপুট ডিভাইস সমূহের মধ্যে সমন্বয় সাধন। দেখো, ইনপুট ও আউটপুট ডিভাইসের তত্ত্বাবধান। আমাদের যে সমস্ত ইনপুট ডিভাইসগুলো থাকে কম্পিউটার, সাধারণত কিবোর্ড, মাউস, মনিটর বা প্রিন্টার, স্ক্যানার, প্লাটার, ওসিআর, ওএমআর, এই সমস্ত ইনপুট আউটপুট ডিভাইসগুলো যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যাগুলো অপারেটিং সিস্টেম যদি নিজে যদি ঠিক করতে পারে, তাহলে তো অটোমেটিক ঠিক করে নেবে। যখন দেখবে যে কম্পিউটার সিস্টেম পারতেছে না, তখন তার পরিচালককে বা অপারেটরকে সে বিষয়ে নোটিফিকেশন প্রদান করবে। যেমন একটা যদি কিবোর্ডেরই একটা কি যদি নষ্ট থাকে, তাহলে কম্পিউটার রান করার সময় বলে দিবে যে কিবোর্ড মিসিং, অথবা মাউসের যদি কোনো সমস্যা থাকে তাহলে মাউস মিসিং দেখাবে। তো এইভাবে কম্পিউটার অপারেটিং সিস্টেম আমাদের ইনপুট আউটপুট ডিভাইসের তত্ত্বাবধান বা অপারেট করে থাকে। তারপরে দেখো ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ করা। তো ফাইল সিস্টেম আমাদের হার্ড ডিস্কের যে সমস্ত পার্টিশনগুলো থাকে, যেটাকে আমরা এফএটি ফ্যাট বা ফাইল অ্যালোকেশন টেবিল, তারপরে থাকে এনএফটি। তো এই যে ফাইল সিস্টেমগুলো যে থাকে, এই ফাইল সিস্টেমগুলোকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পুরাটা নিয়ন্ত্রণ করে। তারপরে এরকম আরও অনেক কার্যাবলী আছে, যেমন আমরা বলতে পারি কার্যাবস্থায় সমস্যা সমাধান করা ও রিপোর্ট দেওয়া, রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা, এইরকম অনেকগুলো কাজই অপারেটিং সিস্টেম করে থাকে। তো বন্ধুরা আমরা জানলাম অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের উদ্দেশ্যগুলো কি কি আছে এবং অপারেটিং সিস্টেমের কার্যাবলী। এখন আমরা জানব বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। তো কালের পরিক্রমায় ধীরে ধীরে আজকে যে আমরা উইন্ডোজ 7, ভিস্তা, উইন্ডোজ 10, উইন্ডোজ 13 বা উইন্ডোজ 16 ব্যবহার করে থাকি, তো এগুলো কিন্তু একদিনে হয়নি বন্ধুরা। প্রথম অবস্থায় এই অপারেটিং সিস্টেমটা ছিল খুবই সীমিত আকারের, যেটাকে আমরা বলি বর্ণভিত্তিক।
অর্থাৎ তখন মাউসের ব্যবহার ছিল না। কিবোর্ডের মাধ্যমে আমরা যেই কাজটা করব সেটা ওখানে সার্চ বাটনে বা কম্পিউটারকে লিখে যদি নির্দেশ দেওয়া হতো তাহলে সেই প্রোগ্রামটা আমাদের সামনে ওপেন হতো। এটা পুরাটা ছিল বর্ণভিত্তিক। পরে সেটা আসলো চিত্রভিত্তিক। তারপরে চিত্রভিত্তিক বলতে এখানে গ্রাফিক্স ছবি দেখে দেখে মাউসের তখন ব্যবহার আসলো। তখন মাউসে আমরা কি করি, বিভিন্ন ছবির উপরে ক্লিক করলে সেই প্রোগ্রামটা ওপেন হয়ে যায়। এটাকে বলা হয় চিত্রভিত্তিক। তো দেখি আমরা এখন প্রথমে যে আমরা শুরুর দিকে যেটা পাই সেটা হচ্ছে ডস, অর্থাৎ ডিস্ক অপারেটিং সিস্টেম। ডিস্ক অপারেটিং সিস্টেম। তো শুরুর দিকে এই ডস প্রোগ্রামটা অপারেটিং যে সফটওয়্যারটা ছিল সেটা ছিল বর্ণভিত্তিক। এটা শুধুমাত্র একটা ইউজারই সাপোর্ট করত। এটাতে যেহেতু বর্ণভিত্তিক হয় কিবোর্ডের মাধ্যমেই নির্দেশনা প্রদান করা হতো। এরকম অনেক অসুবিধা ছিল যেখানে গ্রাফিক্সের বা এই সমস্ত ব্যবস্থা ছিল না। তারপরে এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম বা ম্যাক ওএস। ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম বা ম্যাক ওএস। ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম বা ম্যাক ওএসটা ডসের তুলনায় উন্নততর। এই অপারেটিং সিস্টেমে বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক দুটোই এই অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয় এবং এই সময়ে মাউসের ব্যবহার শুরু হয়। অনেক আলোচনা আছে, এত আলোচনা করতে গেলে তো আমাদের অনেক সময় যাবে, এই জন্য আমি সংক্ষেপে আলোচনা করতেছি তোমাদের জানার জন্য। তারপরে আছে ইউনিক্স। তো ম্যাকিনটোশের পরে যেটা আসে সেটা হচ্ছে ইউনিক্স। এটা অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। তারপরে আছে লিনাক্স। তারপরে আছে লিনাক্স। এরপরে আমাদের উইন্ডোজ। এরপরে আমাদের অপারেটিং সিস্টেম আসলো উইন্ডোজ। ঠিক আছে, তো এইভাবে সিরিয়ালে ডিস অপারেটিং সিস্টেম আসলো, ম্যাকিনটোশ ওএস আসলো, তারপরে ইউনিক্স, লিনাক্স, এরপরে আমাদের উইন্ডোজ। তো এই উইন্ডোজটা প্রথমে আসলো উইন্ডোজ 95, 98, উইন্ডোজ 10 সার্ভার, তারপরে আসলো উইন্ডোজ 2000 প্রফেশনাল ও মিলেনিয়াম, এরপরে আসলো উইন্ডোজ এক্সপি। তো উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ 7 আসার আগ পর্যন্ত উইন্ডোজ এক্সপি বহুল ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম। তো বন্ধুরা, এই সংক্ষেপের আলোচনার মধ্যে তোমাদের যদি কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তারপরে আর যদি তোমাদের এই অপারেটিং সিস্টেম পরিচিতি ও ব্যবহারের কোনো বিষয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে এবং আমি তোমাদেরকে সেই বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আজকে তোমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি। তোমরা সকলেই বাসায় থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।